দেশ জুড়ে ভোটের মরশুম। প্রথম দফার ভোট গ্রহণও হয়ে গেছে। সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন অনেক দিন আগেই। সেই মতো প্রচারও চলেছে পুরোদমে। প্রার্থী তালিকায় রয়েছেন অসংখ্য বিখ্যাত মানুষ, সে সিনেমা জগতেরই হোক আর ক্রীড়া জগতের। অবশ্য সেলিব্রিটিদের ভোটে দাঁড়ানোর কাহিনী তো আর আজকের নয়। তবে আজ আমরা এমন একজন মানুষের ভোটে দাঁড়ানো তথা সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কাহিনী বলবো, যা অনেকেরই অজানা। বিজ্ঞানী মেঘনাদ সাহাকে কে না চেনে। অবশ্য বইয়ের পাতায় নামটুকু বা বিজ্ঞান সাধক এই পরিচয়ের বাইরে তাকে নিয়ে দেশবাসীর চর্চা যে খুব ক্ষীণ তা বলাই বাহুল্য। মেঘনাদ সাহার নির্বাচনে অংশ নেওয়া কিন্তু কোনো দাদা বা দিদির এক ফোনে রাজি হয়ে যাওয়া নয়, কিংবা নিজের কাজের ক্ষেত্রে আলো কমে আসায় নতুন কেরিয়ার হিসেবে রাজনীতিকে গ্রহণ করার মতো বিষয় নয়। এ কাহিনী শুরু করতে গেলে একটু আগে থেকেই শুরু করতে হবে। ধৈর্য ধরে শুনলে আশা করি এক ব্রাত্য বাঙালি দেশপ্রেমিকের ছবি আপনার চোখের সামনে ফুটে উঠবে, যাকে আপনারা চেনেন ঠিকই, জানতে হয়তো বাকি অনেকটাই। মেঘনাথ থেকে মেঘনাদ হয়েছিলেন হিন্দু ধর্মের জাতিভেদ প্রথার প্রতি ক্ষোভ থেকে। সে অবশ্য অন্য গল্প। চতুর্দিকে ভোটের দামামা। আজ তাই বিজ্ঞানী সাহার রাজনীতিতে আসা এবং তার পরবর্তী সময়কাল নিয়ে আমরা কথা বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ইডেন হিন্দু হোস্টেলে থাকার সময় থেকেই সুভাষচন্দ্র বসুর সঙ্গে পরিচয় ছিল মেঘনাদ সাহার। তার কলেজ স্ট্রিটের মেসেও আসা যাওয়া ছিল সুভাষ বোসের। 1938 সাল জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষচন্দ্র বসু। মেঘনাদ সাহা সায়েন্স অ্যান্ড কালচার জার্নালে প্রবন্ধ লিখে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গড়ে তোলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ন্যাশনাল প্ল্যানিং কমিটি গড়ে তোলার ব্যাপারে কাজ করতে নেতাজি মেঘনাদ সাহাকে অনুরোধ করলেন। কাজ শুরু হলো। জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা ও শিল্পপতিদের সঙ্গে ক্রমেই যোগাযোগ ও ঘনিষ্ঠতা বাড়তে থাকে মেঘনাদ সাহার। 1939 সালে জাতীয় জ্বালানি নীতিতে পারমাণবিক শক্তি ব্যবহারের উপর গুরুত্ব দেন মেঘনাদ। জওহরলাল নেহরু তাকে সমর্থন করেন। ন্যাশনাল প্ল্যানিং কমিটির একজন সক্রিয় সদস্য ও 2 সাব কমিটির সভাপতি ছিলেন মেঘনাদ সাহা। শিক্ষা এবং জ্বালানি ও শক্তি উপকমিটির সভাপতি হিসাবে অধ্যাপক মেঘনাদ সাহা দেশের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা এবং জ্বালানি শক্তি সমস্যার সমাধানে বিস্তারিত পরিকল্পনা জাতীয় কমিটিতে পেশ করেছিলেন। নৌ পরিবহন ও সেচ প্রকল্পের উপকমিটিতেও ছিলেন তিনি। সেচ প্রকল্পের কমিটির সদস্য হিসাবে মেঘনাদ সাহা বন্যা নিয়ন্ত্রণ ও নদী সংস্কারে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে পরিকল্পনাও করেন। আমেরিকার টেনেসি নদীর জল নিয়ন্ত্রণ ব্যবস্থার কায়দায় দামোদর ভ্যালি কর্পোরেশন গঠন করার জন্য মেঘনাথের প্রস্তাব 1948 সালের মার্চ মাসে গৃহীত হয়। কংগ্রেসে সুভাষচন্দ্র বসু এবং নেহেরুর মধ্যে আদর্শগত কোনো বিরোধ ছিল না। যা ছিল তা হলো পদ্ধতিগত বিরোধ। সুভাষ ছিলেন সরাসরি এবং দ্রুত ফল লাভের পক্ষে, আর নেহেরুর রাজনৈতিক আদর্শ ছিল অনেক বেশি গান্ধী প্রভাবিত নরমপন্থা। মেঘনাদ সাহা তো এমন রাজনৈতিক আচার ব্যবহারে একেবারেই অভ্যস্ত ছিলেন না। তিনি রেখে ঢেকে কথাও বলতে জানতেন না, যা বলার সরাসরি মুখের ওপর বলতেন। গান্ধীর যে নীতি কংগ্রেস মেনে চলত, যেমন ধরুন বিদেশি প্রযুক্তি ব্যবহারের বদলে দেশীয় চরকায় সুতো কেটে খদ্দর তৈরি করা, এগুলোর প্রশংসা করে উন্নত দেশ গড়ার স্বপ্ন দেখা বিজ্ঞানী মেঘনাদ সাহার পক্ষে বোধহয় কখনোই সম্ভব হয়নি। তিনি স্যুট কোট পরাকে অন্যায় মনে করেননি কোনোদিন। চরকায় সুতো কেটে যে ভারতের উন্নতি ঘটানো যাবে না তা তিনি প্রকাশ্যে বলতেন। ফলে নেহেরু সহ আরো অনেক কংগ্রেসী নেতার সাথে তার একটা মানসিক দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হয়, যার প্রভাব যে আগামীতে পড়েছিল তা ইতিহাসের পাতা ধরে একটু এগোলেই চোখে পড়বে। শুধু কি তাই, বৃহৎ শিল্প সংক্রান্ত পদক্ষেপের লক্ষ্যে কংগ্রেসের ধীর নীতির সমালোচনা করে প্রবন্ধ লিখেছিলেন মেঘনাদ সাহা। এই সময় পদার্থবিজ্ঞানী হোমিও জাহাঙ্গীর ভাবাও ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিল্পায়নের পরিকল্পনা নিয়ে নেহেরুর সাথে কাজ করা শুরু করেন। ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে যে নেহেরু হোমিও জাহাঙ্গীর ভাবাকে মেঘনাদ সাহার থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবুও নেহেরু নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউট গড়ে তোলার জন্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাইক্লোট্রন স্থাপন করার জন্য মেঘনাদ সাহাকে টাটা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে টাকা পাওয়ার একটা ব্যবস্থা করে দেন। ততদিনে মেঘনাদ সাহার উদ্যোগে তার ছাত্র বিডি নাগ চৌধুরী বিদেশে গিয়ে অধ্যাপক লরেঞ্জের কাছ থেকে সাইক্লোট্রন শিখে এসেছেন। মানে সাইক্লোট্রন যন্ত্র কিভাবে কাজ করে সে পদ্ধতি শিখে এসেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাইক্লোট্রন প্রতিষ্ঠার কাজ চলছে। তখন উপাচার্যের আসনে আশুতোষ মুখোপাধ্যায়ের পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
তিনি সাইক্লোট্রন স্থাপনের জন্য দোতলা ভবন তৈরি করে দিলেন। নেহেরুর সুপারিশে টাটা ও বিড়লা গোষ্ঠীর কাছ থেকে লক্ষাধিক টাকা পাওয়া গিয়েছে। কিন্তু সাইক্লোট্রনের যন্ত্রপাতির যা দাম, তাতে এই টাকাটাও যে খুব সামান্য। তবুও কাজ থেমে থাকলো না। কলকাতায় স্থাপিত হলো ভারতবর্ষ তথা এশিয়ার প্রথম সাইক্লোট্রন এবং একই সঙ্গে প্রতিষ্ঠিত হলো মেঘনাদ সাহার স্বপ্নের প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স। 1948 সালের 21শে মার্চ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর করেন। এর 2 বছর পর 1950 সালের 11ই জানুয়ারি এই ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদার্থবিজ্ঞানী মেরি কুরির কন্যা আইরিন কুরি। অধ্যাপক মেঘনাদই আমৃত্যু পরিচালক ছিলেন এই প্রতিষ্ঠানের। তার মৃত্যুর পর এটি পরিচিত হয় সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স নামে। 1944 সালে এশিয়াটিক সোসাইটির সভাপতি নির্বাচিত হন মেঘনাদ সাহা। ওই বছরই কাল্টিভেশন সেন্টারের দায়িত্বও নেন তিনি। 1945 সালে সোভিয়েত একাডেমি অফ সায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারতের প্রতিনিধি হিসাবেও তিনি সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন। সোভিয়েত ইউনিয়নের সমাজ ব্যবস্থা ও রাষ্ট্রনীতি দেখে মুগ্ধ হন মেঘনাদ সাহা। সোভিয়েত মডেলকেই সেই মুহূর্তে তার শ্রেষ্ঠ বলে মনে হয়। 1947 সালে সোভিয়েত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন তার প্রথম ভ্রমণ বৃত্তান্ত মাই এক্সপেরিয়েন্স ইন সোভিয়েত রাশিয়া। 1946 সালের 10ই মে অ্যাটমিক রিসার্চ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় হোমিও ভাবার সভাপতিত্বে। সিদ্ধান্ত হয় ভারত সরকার পারমাণবিক গবেষণাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং এই সংক্রান্ত সব কাজ ও গবেষণা নিয়ন্ত্রিত হবে একটি মাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে। অধ্যাপক মেঘনাদ সাহা চেয়েছিলেন তার নিউক্লিয়ার ফিজিক্স ইনস্টিটিউটই হবে সেই প্রতিষ্ঠান, কিন্তু দেখা গেল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসাবে হোমিও ভাবার প্রতিষ্ঠান বোম্বে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চকেই ঠিক করা হয়েছে। ভীষণ অপমানিত বোধ করলেন মেঘনাদ, বিরোধিতাও করলেন, কিন্তু কোনো কাজ হলো না। 1947 সালে ভারত স্বাধীন হলো। স্বাধীনতার পর দেখা গেল রাষ্ট্রীয় নীতি নির্ধারণী কোনো কমিটিতেই মেঘনাদ সাহাকে রাখা হয়নি, কিন্তু তিনি থেমে থাকেননি। স্বাধীনতার পর হাজার হাজার শরণার্থীর পুনর্বাসনের জন্য তিনি বেঙ্গল রিলিফ কমিটি গঠন করেন। সায়েন্স অ্যান্ড কালচারে সরকারের কাজের আলোচনা সমালোচনা সমান্তরে চলতে থাকলো। হোমিও ভাবাকে সভাপতি করে তখন অ্যাটমিক এনার্জি কমিশন গঠন করা হলো। মেঘনাদ অবশ্য তার তীব্র বিরোধিতা করলেন। তিনি যুক্তি দিলেন, এখনো কোনো সুষ্ঠু শিল্পনীতি এদেশে গড়েই ওঠেনি। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, এ অবস্থায় পারমাণবিক শক্তি কমিশন গড়ে তোলার কোনো দরকার আছে কি? এই সব মতবিরোধের কারণে ক্রমাগত একঘরে হয়ে পড়লেন মেঘনাদ। মেঘনাদ টের পেলেন তার চিন্তা ভাবনাকে যদি বাস্তবের রূপ দিতে হয় তাহলে আইন প্রণয়ন ক্ষমতার অংশীদার হতেই হবে। 1951 সালে প্রকাশ্য রাজনীতিতে যোগদান করলেন মেঘনাদ সাহা। ওই বছরই স্বতন্ত্র প্রার্থী হিসাবে লোকসভার নির্বাচনে দাঁড়ালেন তিনি। কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে উত্তর পশ্চিম কলকাতা আসন থেকে লোকসভায় সাংসদ নির্বাচিত হয়ে এলেন মেঘনাদ সাহা। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, তিনি কংগ্রেসের একজন প্রার্থীকে হারিয়ে লোকসভার সাংসদ হলেন। এরপর তার জীবনে ঘটে গেল আমূল পরিবর্তন। লোকসভায় যোগদান করেই তিনি শিক্ষার উৎকর্ষ বৃদ্ধি, শিল্পনীতি, নদী ও বন্যা নিয়ন্ত্রণ সহ সদ্য স্বাধীন হওয়া দেশের পারমাণবিক শক্তির বৈজ্ঞানিক ও ব্যবহারিক প্রয়োগ বিষয়ে যে নিয়মনীতি, সেক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখলেন। 1952 সালে ভারত সরকারের সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিলের অধীনে পরিচালিত দিনপঞ্জিকা সংস্কার কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সেই সময় সারা ভারতে 30 রকমের ক্যালেন্ডার প্রচলিত ছিল। বিভিন্ন ধর্মের, সংস্কৃতির ও রাজনৈতিক মতাদর্শের প্রতিফলন ছিল এই দিনপঞ্জিকাগুলিতে। এগুলিকে বিচার বিশ্লেষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে সবার কাছে গ্রহণযোগ্য করে প্রমিত দিনপঞ্জিকা তৈরি করার দুরূহ কাজটি করেছিলেন মেঘনাদ সাহা ও তার কমিটি। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে সায়েন্স অ্যান্ড কালচারে মেঘনাদ সাহা একের পর এক প্রবন্ধ তখনও লিখে চলেছেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই সমালোচনায় স্বাভাবিকভাবেই যে খুব বেশি খুশি ছিলেন না তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু সমালোচনাতেই তিনি থেমে থাকেননি, নেহেরুকে ব্যক্তিগতভাবে চিঠি লিখে জানিয়েছেন দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন সমস্যা নিয়ে। এত বড় বিশ্বমানের একজন বিজ্ঞানীর রাজনীতিতে আসাকে তৎকালীন রাজনৈতিক নেতারা ভালো চোখে একেবারেই দেখেননি। অনেকেই, বিশেষত বিদ্বজনেরা বলতেন, মেঘনাদ সাহার রাজনীতিতে আসায় আধুনিক বিজ্ঞান অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বিজ্ঞানে ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে মেঘনাদ সাহা সব সময় স্থান দিয়েছেন
দেশের সাফল্যকে, জাতির সাফল্যকে, দেশের অর্থনীতিকে। তিনি বারবার বলেছেন, আইন প্রণয়নের বলে বলীয়ান না হলে সদ্য স্বাধীনতা পাওয়া এই দেশে শিক্ষা ও বিজ্ঞানের প্রসার এক্কেবারে অসম্ভব। একদিকে বিজ্ঞান প্রসার, অন্যদিকে ব্যস্ত সাংসদ, সঙ্গে তার স্বপ্নের বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালনা। এতগুলো দায়িত্ব সামলাতে সামলাতে জীবনের শেষ কয়েকটা বসন্ত নিমেষেই বিদায় নিয়েছিল তার জীবন থেকে। অনেক দিন থেকে তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তারপরেও শরীরকে বিন্দুমাত্র বিশ্রাম দেননি কখনো। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করেছেন তিনি। 1956 সালের 16 ফেব্রুয়ারি দিল্লিতে প্ল্যানিং কমিটির অফিসে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 63 বছর বয়সেই চলে যান মেঘনাদ সাহা। আধুনিক জ্যোতি পদার্থবিদ্যার উজ্জ্বলতম এক নক্ষত্র খসে পড়ে। তবে বিজ্ঞান হোক বা রাজনীতি, সব ক্ষেত্রেই তিনি ছিলেন তথাকথিত প্রতিষ্ঠান বিরোধী, ন্যায়ের পক্ষে।